আসসালামু আলাইকুম। আজ ১৩ আগস্ট ২০২৫ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই সনদের চাপে বিএনপি, সুবিধা পাচ্ছে জামাত এনসিপি। হঠাৎ কক্সবাজারে আরাকান আর্মিকে নিয়ে নতুন উত্তেজনা। গাজায় বর্বরতার পর ২০,০০০ ভারতীয় ইসরায়েলে, কি করছে তারা? এবার বিস্তারিত। নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা হলেও উচ্ছ্বাস নেই জামাত ও এনসিপি শিবিরে। মঙ্গলবার এক অনুষ্ঠানে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। তাছাড়া জুলাই সনদের আলোকে নির্বাচন চেয়ে ইতোমধ্যে আন্দোলনের কর্মসূচি দিয়েছে জামায়াত। ফলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। তারেক রহমান জানিয়েছেন, নির্বাচন বানচালে অদৃশ্য শক্তি কাজ করছে। নির্বাচন পেছাতে পরিকল্পিতভাবে নানা ইস্যু সামনে আনছে কয়েকটি রাজনৈতিক দল। নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর, পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি সহ একের পর এক ইস্যু তৈরি করছেন তারা। বিএনপির নেতারা জানান, কোনো রাজনৈতিক দল ও সংগঠন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি তুলছে। তারা বলছেন, সংবিধান পরিবর্তনের প্রস্তাবও নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের একটি অংশ। প্রতিবেশী ভারতও বাংলাদেশের নির্বাচন সহ নানা বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মনে করেন তারা। ওদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আপত্তি না থাকলেও দৃশ্যমান বিচার এবং সংস্কারের ভিত্তিতে নির্বাচনের কথা বলেছে জামায়াত। এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন মানেই জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। জনগণের ইচ্ছায় তাদের প্রতিনিধি নির্বাচন করে তারা সংসদে পাঠাবে। পিআর পদ্ধতি আগে কখনো ছিল না। জনগণ তাদের নিজের হাতে ভোট দেয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানাচ্ছে। সংবিধান পরিবর্তনের প্রস্তাবও করেছে। একই সঙ্গে গোপালগঞ্জে ঘটনাসহ বিভিন্ন ইস্যু সামনে এনে কেউ বলছেন যে ভোটের পরিবেশ নেই। জনগণ মনে করে এগুলো নির্বাচন বিলম্ব ও বাতিল করার ষড়যন্ত্রের অংশ। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও ষড়যন্ত্র করতে পারে, কিন্তু এই ষড়যন্ত্রে কাজ হবে না, কারণ দেশের জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মানবজমিন পত্রিকাকে বলেন, দেশে অনেক দল অনেক সময় নির্বাচন বয়কট করেছে তাদের দাবি অনুযায়ী। তবে পিআরের জন্য আগে কখনো খুব একটা আলোচনা হয়নি। হঠাৎ করে পিআর দলগুলো গ্রহণ করেছে। তারা করতে পারে, তবে তারা রাজনৈতিক কর্মসূচিতে নিলে ভালো করত। সেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে তারা যখন জয়লাভ করবে তখন পিআর প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু হঠাৎ করে এই দাবি সামনে এনে নির্বাচন যদি ঠেকাতে চায়, সেটা তাদের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং নির্বাচনের জন্য ভালো কিছু বয়ে আনবে না। প্রস্তুত জুলাই সনদ, এখন ঘোষণার পালা। সনদ আদালতে প্রশ্ন তোলার বিধান না থাকায় বিপাকে পড়েছে বিএনপি। অন্যদিকে সনদের আলোকে আসন্ন নির্বাচন হওয়ার শর্ত যুক্ত হওয়ায় অনেকে মনে করছেন এতে জামায়াত ও এনসিপির দাবি পূরণ হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, সমন্বিত খসড়ায় জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি উল্লেখ করার পাশাপাশি সংস্কার কমিশন গঠনের প্রক্রিয়া সহ 2 ধাপের সংলাপে সিদ্ধান্ত আসা 82টি বিষয় থাকবে, যেখানে কোন রাজনৈতিক দল কোন প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে তা উল্লেখ থাকবে। একই সঙ্গে সনদ বাস্তবায়নের 9 দফার অঙ্গীকারনামা থাকবে, যার ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দল ও জোটগুলো। অঙ্গীকারনামায় জুলাই সনদের ব্যাখ্যা, প্রয়োগ ও বৈধতা সংক্রান্ত বিষয়গুলোর এখতিয়ার আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকা এবং সনদকে সম্পূর্ণ আইনগতভাবে কার্যকর হিসেবে গণ্য করা, তার বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্বের ক্ষেত্রে আদালতেও প্রশ্ন তোলা যাবে না বলে উল্লেখ রাখা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তার পাশাপাশি সনদের কোনো শব্দ, বাক্য ও নীতিমালা সংবিধান বা অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে সনদকে প্রাধান্য দেওয়ার কথা থাকছে অঙ্গীকারনামায়। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সমন্বিত খসড়ায় অবিলম্বে বাস্তবায়নযোগ্য হিসেবে বিবেচিত সুপারিশগুলো কালক্ষেপণ না করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো আগামী সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়নের যথাযথ ও কার্যকর পদক্ষেপের কথাও উল্লেখ করা আছে। সনদের অঙ্গীকারনামায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন এবং 2024 সালের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবনদান, অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে। জানা গেছে, জুলাই সনদে খসড়ায় দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার প্রস্তাব বা সুপারিশগুলো বাস্তবায়নে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন,
লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধনের কথা রয়েছে। অঙ্গীকারনামায় গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং 2024 গণ অভ্যুত্থানকে সংবিধানে রাষ্ট্রীয় স্বীকৃতি ও গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে দলগুলোর কাছে ওয়াদা নেওয়া হবে। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিতে গত 10 আগস্ট 6 জন বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে বিশেষজ্ঞদের লিখিতভাবে তাদের পরামর্শ দিতে অনুরোধ করা হয়। আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের সুপারিশ পাওয়া যাবে আশা করি। বিচার বিভাগকে অস্থিতিশীল করতে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন শুনানিতে পরিকল্পিতভাবে হট্টগোল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিচার কার্যে ফ্যাসিবাদের দোসরদের বিশৃঙ্খলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ফোরামের নেতারা বলেন, দিল্লিতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিচার বিভাগ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে তাদের হয়ে কাজ করছেন কয়েকজন সিনিয়র আইনজীবী। এজলাসে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মারধর করা হয়েছে দাবি করে এর বিচার চান বিএনপির আইনজীবীরা। এ সময় ফোরামের মহাসচিব প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের নিরাপত্তার দাবি জানান। এর আগে সোমবার এবিএম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সোমবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি AA এর এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের দিক থেকে দীর্ঘক্ষণ গুলিবর্ষণের কয়েক ঘণ্টা পর এই গুলিবর্ষণ শুরু হয়। রোববার রাত 10টার দিকে এই গুলিবর্ষণ শুরু হয়। ধারণা করা হচ্ছে আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা সমর্থিত প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। বাংলাদেশের দিকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভারী অস্ত্রের শব্দ ঘুমধুম, চাকধলা এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উত্তেজনা আরও বাড়িয়ে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে মিয়ানমারের লালদ্বীপ এলাকার নাফ নদীর কাছে প্রায় ডজন খানিক সশস্ত্র AA সদস্য অবস্থান করছে, আশ্রয় নেওয়ার জন্য বাংলাদেশে প্রবেশের সুযোগের অপেক্ষায়। মিয়ানমারের দিকে বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়ন 2-এর অধীনে দমদুমিয়া সীমান্ত ফাঁড়ি থেকে প্রায় 3 কিলোমিটার পূর্বে তাদের অবস্থান চিহ্নিত করা হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী মিয়ানমারের জান্তা বাহিনী দক্ষিণ মংডু টাউনশিপে বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে তারা লালদ্বীপে জড়ো হয়েছিল। এর ফলে সেখানে অবস্থানরত অনেক আরাকান আর্মির সদস্য নিরাপত্তার খোঁজে সীমান্তের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ রোধে ইতোমধ্যেই টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এর আগে সোমবার সকাল 9টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি ব্যাটালিয়ন 64 আরাকান আর্মির এক সশস্ত্র সদস্যকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম জীবন তনচঙ্গা। একটি AK-47 রাইফেল, 52 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগজিন সহ আত্মসমর্পণ করেন তিনি। জিজ্ঞাসাবাদে জীবন জানিয়েছেন যে নিরাপত্তার হুমকির কারণে সে বাংলাদেশে পালিয়ে এসেছে। এটি জানিয়েছেন উখিয়ার 64 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন। 2023 সালের অক্টোবরে মায়ানমারের জান্তার বিরুদ্ধে প্রতিরোধ শুরু করার এক বছরেরও বেশি সময় পর 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহী AA মিয়ানমার বাংলাদেশ সীমান্তের রাখাইন অংশের 271 কিলোমিটার অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ঘুমধুম সীমান্তে AA এবং মায়ানমারের জান্তা বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে তীব্র বন্দুকযুদ্ধ চলে। একাধিক সূত্র এবং গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে যে জুলাই মাস থেকে AA উত্তর মংডুতে জনবল সংকট, অভ্যন্তরীণ বিরোধ এবং নিম্ন মনোবলের কারণে লড়াই করছে। মাদক চোরাচালান, লুটপাট, ভাগাভাগি এবং অব্যাহত লড়াইয়ের প্রয়োজনীয়তা নিয়ে মতবিরোধ অনেককে দল ত্যাগ করতে বাধ্য করেছে, তারা বলেছে। তাদের পদমর্যাদা পূরণের প্রচেষ্টায় AA 6টি অন্যান্য জাতিগত গোষ্ঠী থেকে যোদ্ধা নিয়োগ করেছে, যাদের বেশিরভাগই রাখাইন নয়। সূত্রগুলো আরও জানিয়েছে, ভাষাগত বাধা, ভূখণ্ড সম্পর্কে দুর্বল জ্ঞান এবং যুদ্ধে অনীহা অপারেশনাল কার্যকারিতা হ্রাস করেছে এবং সমন্বয়ের সমস্যা তৈরি করেছে। জনপ্রিয় আলেম ও ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লেখেন, উগান্ডা যাওয়ার পথে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে আমাদের যাত্রা বিরতি হয়েছিল। সেখানেই স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায় আমাদের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে তিনি এসব কথা লেখেন। শায়েখ আহমদুল্লাহ স্ট্যাটাসে আরও লেখেন, লাশ যখন তার আয়ু ছিল অন্য কোনো দেশ থেকে কাজের সূত্রে হয়তো কেনিয়া এসেছিল, আর এই কেনিয়াতেই লেখা ছিল তার মৃত্যু। লাশের কফিনটি একাকী বাড়ি ফিরছে, পাশে নেই কোনো কাছের মানুষ। এমনকি বিমান যাত্রীদের মালামালের স্থানে ঠাঁই হয়েছে কফিনটির, যেন নিষ্প্রাণ মালামাল ছাড়া সে এখন অন্য কিছু নয়। নিশ্চয়ই এই মানুষটির বুক ভরা অনেক স্বপ্ন ছিল। আমরাও তার মতো অনেক স্বপ্ন বুকে নিয়ে পৃথিবী দাবড়ে বেড়াই। স্বপ্ন পূরণের পথে কখনো কখনো হালাল হারামের তোয়াক্কা করি না, কিন্তু আমাদের শেষ পরিণতিও কফিনের ওই মানুষটির চেয়ে আলাদা নয়। নিঃসঙ্গ কফিনটি পৃথিবীর ক্ষণস্থায়িত্ব আর অনিশ্চয়তার কথাই মনে করিয়ে দেয় বারবার। মনে করিয়ে দেয় সেই হাদিসটির কথা, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মুসাফিরের মতো বসবাস করার নসিহত করেছেন। সত্যি পৃথিবী এক ক্ষণস্থায়ী সরাইখানা ছাড়া কিছুই নয়, আর আমরা সবাই মুসাফির। মুসাফিরের পথ চলা একদিন শেষ হবে, আর তাকে পৌঁছাতে হবে আপন ঠিকানায়। তবু ক্ষণস্থায়ী এই পথের মোহে আমরা ভুলে যাই প্রকৃত ঠিকানার কথা, যে ঠিকানায় অপেক্ষা করছে চিরসুখের জান্নাত। উল্লেখ্য, উগান্ডার বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক ইসলামিক কনফারেন্সে অংশ নেন শায়েখ আহমদুল্লাহ। সেই সফরেই তোলা হয় ছবিটি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে আপনাকে আমন্ত্রণ। ভুল থেকে কিভাবে দূরে থাকবেন? অনেকে জানতে চান যে আর ভুল করতে চাই না, পরামর্শ কি? ভুল থেকে দূরে থাকার উপায় হচ্ছে বিগত সময়ে আপনি যে ভুলগুলো করেছেন সেগুলো মনে করা, এবং সেই সব ভুলের কারণে আপনি কি প্রায়শ্চিত্ত করেছেন, কি ক্ষতি হয়েছে, সেগুলোকেও চিন্তা করে সামনে রাখা। তাহলে দেখবেন ওই সব পুরনো ভুল আর নতুন করে হবে না। আর অন্যদিকে নতুন ভুল যেন না করেন সেই জন্যে কোনো কাজের আগে বারবার পর্যালোচনা করা। আপনি যদি কোনো অপরাধের মধ্যে ডুবে থাকেন বা কোনো অপরাধের অভ্যাস আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ধীরে ধীরে চেষ্টা করুন সেই অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর থেকে বর্বরতা শুরু করে দখলদার ইসরায়েল। ওই সময় থেকে এখন পর্যন্ত অন্তত 20,000 ভারতীয় ইসরায়েলে গেছেন বলে জানিয়েছে ভারত সরকার। এই ভারতীয়রা মূলত শ্রমিকের কাজ করতে গেছেন। যুদ্ধ শুরুর আগে ইসরায়েলে গাজার অনেক মানুষ কাজ করতেন। যুদ্ধ শুরুর পর তাদের অনেকে কাজ ছেড়ে দেন, আবার অনেকে কাজ হারান। এই পরিস্থিতির সুযোগ নিতে ইসরায়েলে গেছেন ভারতীয়রা। গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে এ নিয়ে প্রশ্ন করেন দেশটির এক আইন প্রণেতা। এর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জুলাই পর্যন্ত অন্তত 20,000 ভারতীয় ইসরায়েলে গেছেন। এর মধ্যে ভারত ইসরায়েলের চুক্তির আওতায় 6,730 নির্মাণ শ্রমিক এবং 44 জন সেবক ইসরায়েলে গেছেন। অপরদিকে বেসরকারি উপায়ে সেবা খাতে 7,000 এবং নির্মাণ খাতে আরও 6,400 জন ইসরায়েলে গেছেন। গাজায় বর্বর যুদ্ধের মধ্যেই ইসরায়েলি অর্থনীতি বাঁচিয়ে রাখতে ভারত কতটা সহায়তা করছে সেটি দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই তথ্যের মাধ্যমে ফুটে উঠেছে। যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইসরায়েলকে আলাদা করে দেওয়ার ডাক আসছে, সেখানে ভারত তাদের সহায়তা করছে। যুদ্ধ শুরুর পর ইসরায়েল 70,000 ফিলিস্তিনির ওয়ার্ক পারমিট বাতিল করে। এতে করে ইসরায়েলের শ্রমিক সংকট দেখা দেয়। দখলদার ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত 61,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 1.5 লাখেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে প্রায় 19,000 জনই শিশু। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে এজেন্ট সন্দেহে দেশ জুড়ে ব্যাপক গ্রেপ্তারি অভিযান চালায় ইরান। ওই সময়ের মধ্যে সারা দেশ থেকে কমপক্ষে 21,000 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটি। মঙ্গলবার এক আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। 13 জুন ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপরই দেশে ব্যাপক গ্রেপ্তারি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলেই জনগণকে সেই বিষয়ে থানায় অভিযোগ করার আহ্বান জানানো হয়। মূলত এসব অভিযোগের ভিত্তিতেই বিপুল সংখ্যক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে বলা হয়, ওই আহ্বানের পর জনগণের পক্ষ থেকে কলের সংখ্যা প্রায় 41% পর্যন্ত বৃদ্ধি পায়। ফলে 12 দিনের যুদ্ধের মধ্যে প্রায় 21,000 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তেহরানের পুলিশের মুখপাত্র সাইদ এই তথ্য জানিয়েছেন। তবে আটককৃতদের ঠিক কোন সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। ইরানে ইসরায়েলের এজেন্ট সন্দেহে আগে থেকেই থানায় তথ্য দেওয়ার কথা রয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে ইরানে থাকা অবৈধ আফগান অভিবাসীদেরকেও দেশ থেকে বিতাড়ন করা হয়েছে।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।